নমস্কার বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বন্ধুরা লাম্পি স্কিন ডিজিজ নিয়ে একটু তোমাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এটি একটি গবাদি পশুর, গরু ও মহিষের একটা চামড়ায় পক্সের মতন রোগ হয়, যেটা গরু ও মহিষকে খুবই ভোগায় এই রোগে, এবং ফার্মারদেরও অনেক ইকোনমিক লসের কারণ হয়ে দাঁড়ায়। এই লাম্পি স্কিন ডিজিজ সাধারণত ক্যাপটিভ পক্স গোত্রের এক ধরনের ভাইরাসের কারণে হয়। এটা একটা ভাইরাল ডিজিজ, যেটা এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায়, ভারত সহ বাংলাদেশ এই রোগটা এখন খুবই দেখা যাচ্ছে। এই রোগের কারণ হলো ক্যাপটিভ পক্স গোত্রের এক ধরনের ভাইরাস। এটি একটি ভাইরাস গঠিত রোগ। ক্যাপটিভ ভাইরাসের কারণে এই রোগ হয়। এই ডিজিজ কিভাবে ছড়ায় বা রুটস অফ ইনফেকশন কি, এটা তোমাদের একটু বলি। সাধারণত মশা, মাছি এবং এঁটুলি মাধ্যমে এই রোগ ছড়ায়। অসুস্থ প্রাণীকে যখন কামড়ে, এই রক্তচোষা প্রাণীগুলো যখন অন্য সুস্থ প্রাণীকে যখন কামড়ায়, তখন এই রোগটা অসুস্থ প্রাণী থেকে সুস্থ প্রাণীতে ছড়িয়ে যায়। মশা, মাছি বা এঁটুলি সুস্থ প্রাণী থেকে সুস্থ এই একটা কারণ হলো। দুই কারণ হলো ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য ডিজিজড অ্যানিম্যাল। যখন কোনো অসুস্থ প্রাণীর সংস্পর্শে যখন কোনো সুস্থ প্রাণী থাকে, তখন অসুস্থ প্রাণী থেকে সুস্থ প্রাণীতেও খাওয়ার কন্টামিনেশন বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে। কাছাকাছি অসুস্থ প্রাণীর সংস্পর্শে থাকার সুস্থ প্রাণীকে ছড়ায়। এইভাবে সাধারণত এই রোগটা ছড়ায়। আর একটা কারণ হলো আক্রান্ত সারের সিমেন্ট বা বীজের মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে।
প্রাণী থেকে। যখন কোনো আক্রান্ত ষাঁড় যখন অন্য কোনো সুস্থ প্রাণীর সাথে যখন মেটিং করে, তখন তার সিমেনের মাধ্যমেও এই রোগটা ছড়াতে পারে। এছাড়া আক্রান্ত পশুর যে সমস্ত জিনিস বা মেশিন ব্যবহার করা হয়, সিরিঞ্জ বা মিল্কিং মেশিন যে সমস্ত ব্যবহার করা হয়, সেগুলো যদি সুস্থ প্রাণীকেও ব্যবহার যদি করা হয়, সেক্ষেত্রেও এই রোগটা ছড়াতে পারে আক্রান্ত পশু থেকে সুস্থ প্রাণীতে। এই হলো মোটামুটি কারণ কিভাবে রোগটা অন্য প্রাণীতে, সুস্থ প্রাণীতে ছড়ায়। এই রোগের লক্ষণ কি কি সেগুলো তোমাদের জানাই। সিমটম: প্রথম লক্ষণ হলো, এই রোগের প্রথম লক্ষণ হলো হাই রাইজ অফ টেম্পারেচার বা জ্বর হওয়া। জ্বর সাধারণত 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার পর্যন্ত চলে যেতে পারে। এবং এই জ্বর কন্টিনিউয়াসলি একইভাবে থাকে যতদিন না এই জীবাণু শরীর থেকে যায়। এবং সেই সাথে জ্বরের সাথে দ্বিতীয় লক্ষণ হলো চামড়ার গুটি তৈরি হওয়া। পক্সের মতো এই রোগেও চামড়ায় গুটি তৈরি হয় বা নোডুল তৈরি হয়। গুটি সাধারণত সারা গা জুড়ে দেখা যায় এবং লিম্ফ নোডগুলো এনলার্জমেন্ট হয়। লিম্ফ নোড শরীরের যে সমস্ত জায়গায় লিম্ফ গ্রন্থিগুলো আছে, সেগুলো এনলার্জমেন্ট হয় এই রোগে। কারণ ভাইরাস যখন শরীরে প্রবেশ করে, তখন তারা লিম্ফ নোড এবং চামড়ার তলাতেই এরা মাল্টিপ্লিকেশন করে, এবং মাল্টিপ্লিকেশন করার সময় শরীরে হিস্টামিন বা ব্র্যাডিকাইনিন যে সমস্ত অটোকয়েডগুলো আছে, সেগুলো তখন শরীরের থেকে রিলিজ হতে থাকে। ফলে লিম্ফ নোডগুলো গ্রন্থিগুলো ফুলে যায় এবং চামড়ার তলায় গুটির মতো লক্ষণ দেখা যায়। পরবর্তী সময়ে এই গুটি ফেটে দগদগে ঘা তৈরি হয় কিছুদিন পর। এই গুটি সাধারণত রেসপিরেটরি ট্র্যাক্টেও অনেক সময় দেখা যায়, রেসপিরেটরি ট্র্যাক্ট ও জিআই ট্র্যাক্টেও দেখা যায়, যার ফলে রোগ লক্ষণ আরো গুরুতর হয়ে যায় এবং অ্যানিম্যাল খুবই ভুগতে থাকে এবং নিঃশ্বাস প্রশ্বাসে তখন কষ্ট দেখা যায়। শ্বাসযন্ত্র প্রভাবিত হয় এই রোগে। এবার আছে বন্ধুরা অন্যান্য লক্ষণ। এই অন্যান্য লক্ষণের মধ্যে সাধারণত নাক মুখ দিয়ে, যেহেতু হাই রাইজ টেম্পারেচার থাকে এবং শ্বাসযন্ত্র এফেক্টেড হয়, তাই নাক মুখ দিয়ে অনেক সময় শ্লেষ্মা বা বেরোতে থাকে এবং মিল্ক প্রোডাকশন কমে যায় তুলনামূলকভাবে, এবং কোনো গর্ভপাত যদি প্রেগনেন্ট গরু থাকে, তার গর্ভপাতও হয়ে যায়। এবার আছে বন্ধুরা এই রোগের কি কি ট্রিটমেন্ট, সহায়ক চিকিৎসা কি করা যায়। যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, সেহেতু ভাইরাল ডিজিজে কোনো সেরকম চিকিৎসা হয় না, এবং অ্যান্টিভাইরাল কোনো সেরকম এই রোগের জন্য কোনো সেরকম ওষুধও পাওয়া যায় না। অ্যান্টিভাইরাল অ্যাসিক্লোভির বা যে সমস্ত অ্যান্টিভাইরাস ড্রাগ আছে, অ্যান্টিভাইরাল,
সেইগুলো এই রোগের ক্ষেত্রে অত কার্যকরও হয় না, এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট এক্ষেত্রে উপযুক্ত, এবং সেগুলো তোমাদের একটু জানাই। ট্রিটমেন্ট বা চিকিৎসা। যেহেতু কন্টিনিউয়াসলি এই রোগের জ্বর দেখা যায়, তাই অ্যান্টিবায়োটিক যে সমস্ত ওষুধ আছে, যেমন প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ আছে, সেইগুলো সাধারণত প্যারাসিটামলের সাথে কম্বাইন যেই ড্রাগগুলো বা ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। প্যারাসিটামল ওষুধগুলো আছে, মেলক্সিকাম বা আইবুপ্রোফেন, নিমেসুলাইট, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে সমস্ত ওষুধগুলো বা ড্রাগগুলো আছে সেগুলো উইথ প্যারাসিটামলের সাথে ব্যবহার করা যায়। যেহেতু হাই রাইজ অফ টেম্পারেচার থাকে, বিভিন্ন জায়গায় গায়ে গুটি তৈরি হয়, ওই গুটি থেকে ব্যথা সৃষ্টি হয়, এবং এই ব্যথা কমানোর জন্য তখন এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি এই সমস্ত ওষুধ তখন কন্টিনিউয়াসলি ইউজ করা যেতে পারে। দুই হলো এই রোগের যেহেতু ভাইরাল ডিজিজ, তাই এক্ষেত্রে কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না আসে, সেজন্য অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ দেওয়া যেতে পারে। অ্যান্টিবায়োটিকের মধ্যে সেফালোস্পোরিন, গ্রুপের অ্যান্টিবায়োটিক বা জেন্টামাইসিন অথবা পেনিসিলিন, যেগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেগুলো ইউজ করা যেতে পারে। যেহেতু এই রোগে গরু একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সেহেতু এই রোগে গরু বা মোষ খুবই দুর্বল হয়ে পড়ে। তখন এনার্জি যাতে বজায় থাকে তার জন্য আইভি ফ্লুইড ইনফিউশন বা আইভি স্যালাইন করা যেতে পারে। স্যালাইনের মধ্যে ডিএনএস বা রিঙ্গার ল্যাকটেট, ওজন অনুপাতে দেওয়া যেতে পারে। তোমরা যদি এইগুলো নিয়ে বিশদ যদি জানতে চাও, তখন আমি এইগুলো নিয়ে আবার আলোচনা করে দেবো। 4, যে সমস্ত জায়গায় উন্ড খুবই গুরুতর আকার নেয়, সেখানে ড্রেসিং নিয়মিতভাবে করে যেতে হবে। এই রোগে সাধারণত পরিচর্যা হলো মেন। এই রোগে মানে ড্রেসিং করা খুবই ইম্পর্টেন্ট, কারণ ঘা যখন দগদগে হয়ে যায় তখন খুবই গবাদি পশু খুবই ভুগতে থাকে, এবং ঘা শুকানোর জন্য ড্রেসিং খুবই প্রয়োজন হয়ে পড়ে। ড্রেসিং, ড্রেসিংয়ের জন্য আমরা সাধারণত স্কিন হেলথ স্প্রে ব্যবহার করতে পারি। বা অ্যাক্রিফ্লেভিন সলিউশন দিয়েও ড্রেসিং করা যায়। এই সময় আক্রান্ত পশুদের পুষ্টিকর খাবার দেওয়াও খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাবার প্রদান, ভিটামিন সি ও জিঙ্ক সমৃদ্ধ খাবারও
এই সময় দেওয়া যেতে পারে। ইমিউনিটি বাড়িয়ে দেওয়ার জন্য এই ভিটামিন সি এবং জিঙ্ক খুবই কাজ করে। খাবার দাবারের প্রতিও এই সময় যত্ন নেওয়া প্রয়োজন। ট্রিটমেন্টের মধ্যে সাধারণত এইভাবেই চিকিৎসা করা যেতে পারে, যেহেতু ভাইরাল ডিজিজ এর কোনো নির্দিষ্ট চিকিৎসা হয় না, এই সাপোর্টিভ ট্রিটমেন্টটাই এই রোগের ক্ষেত্রে তখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবার আসি বন্ধুরা কন্ট্রোল। সাধারণত এলএসডি ভ্যাকসিন দ্বারাই এই রোগ প্রতিরোধ করা সম্ভব, তাই স্থানীয় হাসপাতালের সাথে যোগাযোগ করা একান্ত প্রয়োজন। এই ভ্যাকসিন একমাত্র হাসপাতালগুলোতে সরবরাহ হয়, গভর্নমেন্ট থেকে সাপ্লাই করে, সেহেতু ভ্যাকসিন প্রতিরোধ বা কন্ট্রোল। কন্ট্রোলের জন্য ভ্যাকসিনেশনই একমাত্র উপযুক্ত। এলএসডি ভ্যাকসিন এবং আক্রান্ত পশুদের সাধারণত কন্ট্রোল করার জন্য যাতে স্প্রেড না করে সুস্থ প্রাণীতে, তাই জন্য আক্রান্ত পশুকে আইসোলেট করে রাখা প্রয়োজন। এবং আক্রান্ত পশুকে যদি মশারির মধ্যে রাখা হয়, তাহলে কোনো যে সমস্ত রক্তচোষা প্রাণী আছে, যেমন মশা, মাছি বা এঁটুলি, এরা আক্রান্ত পশু থেকে আক্রান্ত পশুকে কামড়ে সুস্থ প্রাণীকে কামড়াতে পারবে না। সেই জন্য মশারি টাঙিয়ে অসুস্থ প্রাণীকে রাখা দরকার। আইসোলেশন of disease control. এগুলোই মোটামুটি তোমাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম এলএসডি ডিজিজ সম্বন্ধে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আর ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।